नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ ও দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমাদের পেজ নাম্বার কত? বাপ্পা আমাদের তো এমনি কালকে 156 পৃষ্ঠার মধ্যে শেষ হয়েছে, ওইখানে ওই আমের উদাহরণ এটা থেকে শুরু করতে হবে 157 পৃষ্ঠায়, যেটা যতটুকু পর্যন্ত শেষ হয়েছে। ফুতুল বাবু একবার পড়েন উদাহরণটা। মঙ্গল। একটি আম্রবৃক্ষের নিচে এক নম্বর চিত্তের ভবঙ্গ অবস্থা। ব্যক্তি কাপড়ে মুখ ঢাকিয়া নিদ্রা যাইতেছে। এটা মানতে 2 এক দমকা বাতাস আম গাছের উপর দিয়া বহিয়া গেল। আবার 2 অতীত ভবঙ্গ কাল। এটা তার পথে আগত আলম্বন এক চিত্তক্ষণের জন্য ভবঙ্গ স্রোতের সহিত প্রবাহিত হইল। বিষয় প্রান্ত 3 তাহাতে সাহা দুলিয়া উঠিল। আবার 3 ভবঙ্গ ফলন কাল। এক চিত্তক্ষণের জন্য ভবঙ্গে কম্পন উপস্থিত হইল। 4 এবং একটি আম্র বৃন্ত দ্রুত হইয়া বুঝ পতিত হইল। আবার 4 ভবঙ্গ উপচ্ছেদ কাল। এই এক চিত্তক্ষণে ভবঙ্গ স্বীয় আলম্বন পরিত্যাগ করিল। 5 শব্দে লোকটি জাগিয়া উঠিল। আবার 5 মনস্কারের জাগরণ কাল। নবীন আলম্বনের দিকে মনস্কার আবর্তন করিল। ইহাই প্রত্যাবর্তন চিত্ত। এখানে বৃত্তির ভ্রমণ আরম্ভ হইল। ইহা বৃত্তির প্রথম চিত্তক্ষণ। 6 এবং মুখ বস্ত্র অপসারিত করিয়া আম্রটি দর্শন করিল। 6 আবার চক্ষু বিজ্ঞান কাল, দ্বিতীয় চিত্তক্ষণ। 7 তৎপর ফলটি কুড়িয়ে লইল। 7 সম্প্রতিষ্ঠ কাল, তৃতীয় চিত্তক্ষণ। 8 এবং মধ্যন্ত পরীক্ষা হইল। 8 সঞ্চরণ কাল, চতুর্থ চিত্তক্ষণ। 9 উহা আস্বাদ উপযোগী সুপক্ষ আম্র বলিয়া নির্ধারণ করিল। 9 ব্যবস্থাপন কাল, পঞ্চম চিত্তক্ষণ। 10 পরিবেশ হইল। 10 যৌবন কাল, ষষ্ঠ অর্থ চিত্তক্ষণ। 11 পরিভোগ করিয়াছি এই চিঠি উপভোগ হইল। 11 বার তদলম্বন কাল, 1300 চিত্তক্ষণ। 12 পুনঃ নিদ্রামগ্ন হইল। 12 পুনঃ ভবঙ্গ কাল, অর্থাৎ চিত্ত ভবঙ্গ স্থানে ভবঙ্গ কীর্তি ও ভবঙ্গ অবলম্বনে পুনঃ নিযুক্ত হইল। অনার বলে জীবিতেন্দ্রিয় শৈতশীকে বলে, ইহাই চিত্ত নিয়ম। এই উপমায় কি বুঝা গেল? বুঝা গেল যে আলম্বনের কার্য প্রসাদ রূপে স্পর্শ আবর্তন চিত্তের কার্য বিষয়ভিমুখী ভাব। চক্ষু বিজ্ঞানের কার্য দর্শন সম্প্রীতিচ্ছেদ সম্প্রীতিচ্ছেদ কার্য আলম্বন গ্রহণ, সঞ্চয়নের কার্য পরীক্ষা, ব্যবস্থাপনের কার্য
পরিত্রাণতে আলম্বনকে কিরূপ ব্যবহার করিবে তাহা নির্ধারণ। যবনের কার্য আলম্বনের অসাধবন, তদলম্বনের কার্য যবনের কার্যে অসানুভব। আলম্বনের স্পর্শে ভবাঙ্গ চিত্ত জাগ্রত হইয়া উক্ত নির্দিষ্ট স্থানসমূহে নির্দিষ্ট কার্যাদি সম্পাদন করার নাম বৃত্তি পর্যটন। এই বৃত্তি যবন ইন্দ্র সক্রিয় ইহাই কর্মবর্তন, পঞ্চদরবর্তন ও মনোরবর্তন অভিযোগ ক্রিয় চিত্ত দ্বি পঞ্চ বিজ্ঞান সম্প্রতিচ্ছ সন্তিরণ ও তদালম্বন বিপাক প্রদানের স্থান। এই স্থান সমূহে এইসব চিত্ত জাগ্রত বটে, কিন্তু নিষ্ক্রিয় ও বিরহিত। কিন্তু তন্মধ্যে যদি আলম্বন অতি মহৎ হয় তবে তদলম্বনে সেই বৃত্তির যবনেরই আশু বিপাক উৎপন্ন হয়, অতি মহৎ না হইলে উৎপন্ন হয় না। এবং এই পঞ্চবিজ্ঞান সম্প্রতিষ্ঠ ও সন্তিরণ স্থানে পূর্বজন্মকৃত কুশলের বিপাক বিজ্ঞান উৎপন্ন হয়। উপরোক্ত আম্র উপমা অতি মহদবলম্বন সম্বন্ধে অতি মহদবলম্বন বৃত্তি এক চিত্তক্ষণে অতীতের তাহলে এখানে একদম প্রথমটা দেখেন, প্রথম উদাহরণ যেটা আছে, এক অম্রবৃক্ষের নিচে আমরা ভবাঙ্গ সম্পর্কে খুব ভালো রকম আলোচনা করেছি, মোটামুটি সবাই বুঝেছেন। না বুঝলে তো জিজ্ঞেস করতেন, জিজ্ঞেস করেন নাই যেহেতু সবাই বুঝছেন আশা করি। চিত্তের ভবাঙ্গ অবস্থা, চিত্তের ভবাঙ্গ অবস্থা এটার সঙ্গে উদাহরণ দিয়েছে এক আম্রবৃক্ষের নিচে এক ব্যক্তির কাপড়ে মুখ ঢাকিয়া নিদ্রা যাইতেছে। একটা আম গাছের নিচে একজন মানুষ মুখ ঢাকিয়া গভীরভাবে নিদ্রা যাইতেছে। এটার সঙ্গে কিসের তুলনা হয়েছে? যখন চিত্ত, আমাদের চিত্ত ভবাঙ্গ অবস্থা থাকে তখন। এই ক্ষেত্রে একটা মনে রাখতে হবে যে স্বপ্ন যখন দেখি আমরা তখনও কিন্তু ভবাঙ্গ অবস্থা না, তখন এটা জাগ্রত এবং চিত্তের কার্যক্রম সচল অবস্থায় চলতে রয়েছে, চলছে। ভবাঙ্গ অবস্থা নয়, ভবাঙ্গ থেকে উত্থিত উঠেছে। হ্যাঁ, উপাসিকা বলে। এটা মানে যখন ভবাঙ্গ অবস্থা এটা তো মানে চলতেছে, কিন্তু ওইটা ওই যে আমরা পরে আসি ভবাঙ্গ অবলম্বন সর্বচিত্ত সাধারণ চৈতসিক নিয়ে থাকে আর কি ভবাঙ্গ অবস্থাটা। হ্যাঁ, ঘুমের উদাহরণটা দিয়েছে, ঘুমের সঙ্গে অনেকটা মিলও আছে বিষয়টা। আমরা ঘুমাইলে যখন গভীরভাবে ঘুম থাকি, 6 দরজার কোনো দরজাতে যখন কোনো কাজ থাকে না তখন এটা ভবাঙ্গ অবস্থা। এবং আমরা মাঝে মধ্যে এরকম ঘুমাই, কোনো দরজায় কোনো কাজ থাকে না। ভান্তে এটা চিত্তের নিষ্ক্রিয়তা। হ্যাঁ, চিত্তের নিষ্ক্রিয়তা। কথা দুইটা এখানে। চিত্ত কখনো নিষ্ক্রিয় থাকে না, ভবাঙ্গ অবস্থাও একটা কার্যক্রম এখানে চলছে।
ওটা এক দৃষ্টিকোণ থেকে, হ্যাঁ, এটা চলতে থাকে, এটা কখনো নিষ্ক্রিয় থাকে না। নিষ্ক্রিয় বলতে আমরা এখানে বুঝবো যে 6 দ্বারের কোনো কাজ নাই। নিষ্ক্রিয় বলতে বুঝবো যে 6 দ্বারের কোনো কাজ এখন নাই, এবং তখন কোনো চিত্ত উৎপত্তি হয় না। চিত্ত উৎপত্তি না হইলেও আমরা এটাকে একটা চিত্ত বলি। কি সেটা? ভবাঙ্গ চিত্ত। সেটাকেও আমরা একটা চিত্ত বলি, সেটার নাম হচ্ছে ভবাঙ্গ চিত্ত। ভবাঙ্গ আলম্বন গ্রহণ করে ভবাঙ্গ অবস্থায় থাকে। এ নিয়ে আর কোনো কথা আছে এখানে? এক নম্বর এটা নিষ্ক্রিয় অবস্থায়ও যদি থাকে, এটা কিন্তু এই যে প্রবহমান, এটাই কিন্তু চিন্তা করতে হবে এটা তো আমাদের। আমরা কালকে তো বলছিলাম, ভবাঙ্গ মানে ভবাঙ্গ এটা চলমান, এটা প্রতিক্ষণে প্রতি মুহূর্তে এই সপ্ত বিষয়ের বা সর্বচিত্ত সাধারণ চৈতসিকের ওঠা ডুবা, মরা বাঁচা, সংযোজন বিযোজন, এগুলো হতে 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 চলতে 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 রানিং রয়েছে, প্রবাহিত রয়েছে, প্রবাহ, চিত্ত প্রবাহ। এই কথাটা এখন প্রায় সময় শুনতেছেন আপনারা, অনেক উন্নত হয়েছে আমরা। হ্যাঁ, আমাদের অভিধার্মিকগণ যারা রয়েছেন, যারা এগুলো নিয়ে চিন্তা করেন, গবেষণা করেন, তারা চিত্তকে এখন চিত্ত প্রবাহ নামেই আখ্যায়িত করেন। এটা চিত্ত ডাইরেক্ট বলা যায় না, চিত্ত তো একটা চিত্ত, এটা যেহেতু একটা প্রবাহ মধ্য দিয়ে চলতে থাকে, এক চিত্ত না, সেজন্য প্রবাহ বললে বিষয়টা মানে আরো পরিষ্কার হয়। ইদানিংকালে এটা খুব মানে প্রচলিত শব্দ ব্যবহার করতেছে, দেখলাম প্রায় সময়, দেখে ভালো লাগে। হ্যাঁ, চিত্ত প্রবাহ। আচ্ছা, যাই হোক, এটার মধ্য দিয়ে মানুষের একটা বিষয় উপলব্ধি হচ্ছে যে এটা একটা প্রবাহমান অবস্থা। তো যেহেতু প্রবাহমান অবস্থা, সেহেতু এটা তো নিষ্ক্রিয় নয়, এটা কাজ করে চলেছে। 6 দ্বারের কোনো কাজ না থাকলেই আমরা এটাকে ভবাঙ্গ অবস্থা বলি বা নিষ্ক্রিয় অবস্থাও বলি, আখ্যায়িত করি। আচ্ছা, 1 নম্বরের মধ্যে শেষ দিবেন বাবু। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলে। যেহেতু এখানে বলা হচ্ছে ভবাঙ্গ প্রবাহমান, তাহলে আমরা যখন এটা নিদ্রিত অবস্থা হতো আমরা বুঝতে পারছি এটা ভবাঙ্গের মধ্যে আছে, কিন্তু জাগ্রত অবস্থায় এটা কি আসলে মানে ওইভাবে তো বোঝা যায় না যে কি ভবাঙ্গটা প্রবাহমান। তো আবার বলেন। মানে বলতে চাচ্ছিলাম যে এখানে বলা হচ্ছে কি ভবাঙ্গ প্রবাহমান একটা বিষয়, কিন্তু আমরা যখন জাগ্রত থাকি তখন এই ভবাঙ্গ প্রবাহমানের বিষয়টা আমরা বুঝতে পারি না। এটা আমরা কালকে আলোচনা করেছি, এটা বুঝতে পারলে তো কাম শেষ। খুব সুন্দর প্রশ্ন করেছেন, অত্যন্ত ধন্যবাদ আপনাকে। এটা যেদিন যে বুঝতে পারে, দুই জায়গা থেকে যে কোনো এক জায়গা বুঝতে পারলে কাম শেষ, নাম অথবা রূপের। এটা বোঝার জন্যই আমাদের চিত্ত সমাধিস্থ করতে হয়, যে না হলে চিত্ত সমাধিস্থ করার কোনো দরকার নেই, বুঝছেন? এটা পরে পরেও এক পর্যায়ে চলে যেত, কিন্তু চিত্ত সমাধিস্থ করার একটি মাত্র কারণ, এই যে প্রবাহটা, এই যে ক্ষুদ্রাণুক্ষুদ্র সংস্কারের সমষ্টি হচ্ছে যে আমাদের এই জীবন সন্ততি, জীবন প্রক্রিয়া বা বেঁচে থাকা যেটাকে আমরা বলতেছি, বেঁচে আছি যেটাকে আমরা বলতেছি, মানুষ বলে দাবি আমরা যাকে করতেছি, প্রাণী বলে দাবি আমরা যাকে করতেছি, সত্য, আত্মা, অস্তিত্ব যেটাকে আমরা দাবি করতেছি, হ্যাঁ, ওটা তো আপনার কাছে তখন পরিষ্কার হয়ে যাবে। আর এটা পরিষ্কার হওয়া মাত্র আপনি এই সত্য আত্মা থেকে মুক্ত, বুঝছেন? এই ক্ষণে ঠিক সেই মুহূর্তেই আপনি শ্রোতাপত্তি, ন্যূনতম শ্রোতাপত্তির মার্গে আপনি অধিষ্ঠিত বা প্রতিষ্ঠিত, এটা যে মুহূর্তে বুঝতে পেরেছেন। দীপেন বাবুকে ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ এবং জটিল প্রশ্ন করেছেন বলে সবার আশা করি একটু পরিষ্কার হয়েছে বিষয়টা। নয়ন বাবু, বুঝছেন? আপনি দীর্ঘদিন ক্লাস করতেছেন না, এগুলো খুব মানে এগুলো, হ্যাঁ, হয়তো আপনি ইউটিউবে দেখবেন, মঙ্গলক হয়তো আপনি ইউটিউবে দেখবেন, তবে আমি মনে করছি যে মানে এটা ইউটিউবে দেখেই যে সবকিছু হবে
তেমনটা না। যদিও আমি রাখতেছি এগুলো, আমার প্রয়োজনীয় রাখতেছি ইউটিউবে সেভ করে। তবে তথাপিও যে ইউটিউব দেখেই যে আপনার হয়ে যাবে, আমি মনে করি না এরকম। সেজন্য জীবন, সারা জীবন কাজের মধ্যে থাকবে এবং মৃত্যু বিছানায় শুয়েও আমার ওই কাজটা তো করা হয় নাই, খুব আগে ছিল, এটা অতৃপ্ত। এটা মানে এটা মানুষের কখনো তৃপ্তি হবে না। এটা করার পর ওইটা করতে হবে, এটা করার পর ওইটা করতে হবে। যখন আমাদের 1 লক্ষ টাকা ছিল না, মনে হয়েছিল যে 1 লক্ষ টাকা হইলে মোটামুটি একটা চলে যাবে, আর প্রয়োজন নেই। 1 লক্ষ টাকা হয়ে যাবার পরে তখন 10 লক্ষ টাকা হইলে না আর লাগে না, তখন শেষ। 10 কোটি টাকা হইলে আর লাগে না। 10 কোটি টাকা হয়ে গেছে, তখন লাগে যে ওনার 20 কোটি টাকা। এভাবে এটা ক্রমান্বয়ে সবার বেলায়, এটা প্রত্যেকে যার যার হিসাব করে দেখেন না। আপনারা যে টাকার জন্য একসময় খুব আকাঙ্ক্ষিত ছিলেন, সে টাকা বহু আগে আপনাদের হয়ে গেছে। হয়ে যাওয়ার পরেও এখন মনে হচ্ছে যে আর বিশাল অপূর্ণতা আছে না, এরকম প্রত্যেকে নিবৃত্তে, এখন বলার দরকার নাই, নিলিবিলি চিন্তা করে দেখবেন। যেটার জন্য আপনারা একসময় খুব আলালায়িত ছিলেন, সেটা আপনাদের অনেক আগেই হয়ে গেছে। হয়ে যাবার পরেও এখন মনে হচ্ছে যে আরো বিশাল এক অভাব, বিশাল এক অনটন, যেন সেটা নিয়ে এখনো বসে আছেন। সেইগুলো মাঝে মধ্যে ভাবলে, চিন্তা করলে, এই 1 ঘন্টা নিজের জন্য ব্যবহার করা, 1টা ঘন্টা সময় নিজের জন্য ব্যবহার করা, নাথিং, একটা নর্মাল ব্যাপার। সেজন্য এটা নয়নবাবুকে বলছি বিশেষ করে। আচ্ছা, যাই হোক, আপনার কোনো অভিযোগ শুনতে চাই না, অভিযোগ শুনতে চাই না, কোনো রকমের এক্সকিউজ শুনতে চাই না। আপনি ক্লাস করবেন রীতিমতো, সবকিছু বাধা বিঘ্নতা ডিঙিয়ে ইয়ে করে আপনারা করবেন। এখানকার মানুষ থেকে বেশি ব্যস্ত না আপনারা। এখানকার মানুষ অনেকজনে চাকরি পর্যন্ত করতেছে না, এই টাইমের মধ্যে চাকরি পড়তেছে, যে বুঝছেন, মানে কতটা গুরুত্ব দিলে এই টাইমের, মানে যে ক্লাসের যে টাইমটা, ওই টাইমটাতে চাকরি পর্যন্ত নিচ্ছে না তারা। আপনি কয় টাকা ইনকাম করেন ঘন্টায়, এখানকার মানুষ কয় টাকা ইনকাম করে ঘন্টায়, এটা মেপে দেখবেন, চিন্তা করে দেখবেন, ঠিক আছে? ওগুলো পর্যন্ত তারা ত্যাগ করে ক্লাসটাকে গুরুত্ব দিচ্ছে, বুঝছেন? কারণ এটা দেখুন, এটা এত দীর্ঘ সময় লাগতেছে এটা পড়তে, একটা লাইন পড়তে আমাদের গাম বার হয়ে যাচ্ছে। অনেক সময় 2-3 দিনও চলে যাচ্ছে একটা লাইন নিয়ে আলোচনা। যেভাবে চলতেছে মনে হয় 500 ক্লাসের উপরে হয়ে যেতে পারে একটা বই শেষ করতে। তো এগুলো আবার রিপিট করা, আবার এরকম করে আপনাদের মতো শ্রদ্ধাসম্পন্ন জ্ঞানী বিজ্ঞ মানুষ জোগাড় করা, এগুলো কোনো সহজ কথা না। এখানে মনে হয় এ পর্যন্ত 50-60 জন ঢুকেছে, বের হয়েছে। সবাই টিকে থাকতে পারেনি। আপনারা যারা টিকে রয়েছেন, মহা শ্রদ্ধাবান বিদায়, মহাপ্রজ্ঞাবান বিদায়, মহা গুণবান বিদায় আপনারা রয়েছেন যে। সুতরাং সেই জন্য আপনারা যারা রয়েছেন তাদের প্রতি খুব আকুল আবেদন, অন্তত যেদিন যেদিন ক্লাস চলবে সেদিন সেদিন যেন আপনারা আপনাদের সকল কাজগুলো রেখে এটা এই সময়টা অন্তত নিজের জন্য আমরা বরাদ্দ রাখবো। ওগুলো সব ঘরের জন্য, ঘরের ঘর 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 করতেছেন যে, এগুলো সবগুলো তারা নিয়ে টানাটানি করবে, যে লাশটাও আর ঘরে ঢুকাবে না, বুঝছেন? লাশটাও আর ঘরে ঢুকাবে না, লাশটা এগুলো বাইরের মধ্যে রেখে দেবে, ওখান থেকে ওখানে শ্মশানের মধ্যে নিয়ে জ্বালাই ফেলবে, যে বুঝছেন? সুতরাং যার জন্য এত কিছু, তারা খবরও নেবে না। এই 7 দিন সমাধান একটু করবে, একটু কাঁদাকাঁদি করবে। এগুলো অনেক সময় কাঁদা আসেও না, লোক দেখানো মানুষ আমরা কাঁদে যায়, বুঝছেন? একটা মানুষের কাঁদতেছে, চোখের পানি বেরোচ্ছে না, আরেকজন জিজ্ঞেস করতে, কি ওটা চোখের পানি কেন বাইরে তোর? কথা না, এটা এরকম আওয়াজ করতে হয়, চোখের পানি না বাইরে লিও, নইলে মানুষে খারাপ করবো, বুঝছেন? মানে এগুলো অপ্রিয় হইলেও এগুলো কিছু কিছু বিষয় সত্য, বুঝছেন? অনেক সময় বেশি বুড়ো মানুষ মরে যায়, যে এদের নাতি বউ আছে, যে মানে মূল বউও মরে গেছে, অনেক সময় নাতি বউরা আছে, ওদের কাঁদতে ইচ্ছে করে না, এখন না কাঁদলে মানুষে খারাপ বলবে, জোর করে তারা কাঁদে। এগুলো বাস্তব, আমরা তো এরকম জায়গাতে যাই যে এগুলো প্রত্যক্ষ করি, মানে দেখি। আর এগুলো আপনাদেরকে বলা মানে সজাগ হওয়া, যে এটা এখানে যতক্ষণ আপনি দিতে পারবেন, যতক্ষণ আপনার শ্রম দিতে পারবেন, রান্নাবান্না করে খাওয়াইতে পারবেন, বা আপনি রান্নাবান্নার বাজার খরচ আনতে পারবেন, ততক্ষণ এখানে আপনার ভ্যালু দাম। আজকে বিছানায় শুয়ে যান, পায়খানা প্রস্রাব করা শুরু করেন বেডের মধ্যে, বিছানার মধ্যে, কয়েকদিন ফ্যাম্পাস মিঁধে রাখবে, এর পরবর্তীতে ফ্যাম্পাস বাদ দিয়ে দেবে, খরচ করতে করতে আর করবে না। আপনার থেকে দেখা যাচ্ছে যে আসতেছে 10 টাকা, আপনার পেছনে খরচ হচ্ছে 40 টাকা, তখন এগুলো ফ্যাম্পাস এগুলো কিনা বাদ, এর দূরের মধ্যে গুয়ে মুতের মধ্যে থাকে যাবেন, বুঝছেন? আস্তে করে লেদা ভোগ হবে,
গাটা হয়ে একদম ফোকাগুলো খাবে, বা হাতটাও লড়াইয়ে একটু ফোকা লড়ানোর মতো ক্ষমতা থাকবে না। খুব নিদারুণ মানুষ এরকম, বুঝছেন? সবাই আমাদের করে, আমি ব্যতিক্রম বলতেছি না নিজের জীবন নিয়ে। যখন এগুলো পাবেন তখন আমাকে বলার সুযোগ থাকবে না, কথন সুযোগ, সেটা মানে ভয়েসের যে শক্তি ওটা তখন আর থাকবে না। আমার সঙ্গে আপনাদের সঙ্গে এই লেনদেন যোগাযোগ আর তখন থাকবে না হয়তো, কিন্তু কথাগুলো অতীব সত্য। সেজন্য আমি সজীব থাকতে, সক্ষম থাকতে এই সময়টুকু অন্তত দিব নিজের জন্য, একান্তই নিজের জন্য, ঠিক আছে? তো এগুলো ভাবলে, চিন্তা করলে, কারো সঙ্গে দুই মত দুই কথা, ঝগড়া বাদ বাতিণ্ড, এইগুলো থেকে নিজেকে একটু সরিয়ে রাখা যায়, অব্যাহতি পাওয়া যায়। এতগুলো কথা বললাম বিশেষ করে আমাদের নয়নবাবুকে কেন্দ্র করে, ঠিক আছে? নয়নবাবু এটা বুঝছেন না, উদাহরণটা আমরা আগে অনেকবার পড়ছি, এটা নতুনভাবে এটা আমার কাছে মনে হচ্ছে, আবার পুনরায় মনে হওয়ার কারণ হচ্ছে যে আমরা এই ভবাঙ্গটা এবারে যেভাবে আলোচনা করেছি, যার কারণে এই উদাহরণটা এতবার পড়লেও এইভাবে অনুভূতি হয় নাই। আজকের অনুভূতি, অতীতের অনুভূতি আর আজকের অনুভূতি অনেক বেশ কম। এনি বুঝে গেছে? আমাদের টিটুবাবু জ্ঞানশ্রী সিংহ কি বলছিলেন যেন? না ভান্তে হইছে সেটাই, মানে নিষ্ক্রিয়তা, মানে আসলে নিষ্ক্রিয় তো হয় না, কারণ চিত্তের স্বভাব হচ্ছে কোনো এক আলম্বনকে সে ধরে রাখে। তো সেক্ষেত্রে নিষ্ক্রিয় বলা যেতে পারে না, তবে ডিপলি কোনো কাজে সে জড়িত হয় না চিত্ত ওই ভবাঙ্গ অবস্থায়। ডিপলি কাজ আর কোনো নর্মাল কাজ, ছোট কাজ, যেগুলো অতিপরিত্য আলম্বন, একেবারে সংক্ষিপ্ত আলম্বন, এই জাতীয় কোনো কিছুই যখন থাকে না, ওটাকেই বলা হচ্ছে ভবাঙ্গ। কিছুই থাকবে না, একবার কোনো আলম্বনের ইয়া নাই। যদিও বা ভবাঙ্গ একটা আলম্বন, তবে ওই ভবাঙ্গ আলম্বনকে শুধু ভবাঙ্গায়িত অবস্থায় ওই থাকতেছে, একেবারে নিদ্রা যাইতেছে মুখ ঢাকিয়া, কোনো কিছুতে তার সংবেদনশীলতা তখন নাই। এরপরে এক দমকা বাতাস আম গাছের উপর দিয়া বহিয়া গেল। এ নিয়ে আমাদের অতীত ভবাঙ্গ সম্পর্কে অনেক কথা ছিল, মানে আমরা কোনো সুরাহা তখনও আমরা বুঝি নাই। আসলে এখানে এত সুস্পষ্টভাবে রয়ে গেছে, আমরা এটা খেয়ালও করি নাই। এনি বুঝেছো বিষয়টা? বান্তে এটা একটু বোঝাই দেন। বুঝো না? দেখো এটা জায়গাটা পড়ো, পড়লে বুঝবা। এক দমকা বাতাস আম গাছের উপর দিয়া বহিয়া গেল। অতীত ভবাঙ্গকাল। ধার পথে, অর্থাৎ সেটা হচ্ছে ধার পথে আগত আলম্বন এক চিত্তক্ষণের জন্য ভবাঙ্গ স্রোতের সহিত প্রবাহিত হইল। বুঝে গেছে এখন অতীত ভবাঙ্গ কাকে বলে? মানে এক চিত্তক্ষণের জন্য জাস্ট একটু করে, মানে ভবাঙ্গের মধ্যে যে ওই যে ঘুমন্ত অবস্থায় আছে, ওই অবস্থাটা জাস্ট একটু করে নাড়া দিল, ওইটাই বলতে যাচ্ছে যে নাড়া দেয় নাই, ওটার সঙ্গে একই তালে তালে প্রবাহিত হয়ে চলেছে। নাড়া দিয়েছে পরেরটাতে, 3 নম্বরে নাড়া দিয়েছে, এটাতে নাড়া দেওয়া হয়নি। এটা ভবাঙ্গ স্রোত যেভাবে চলছে ঠিক এভাবে একই তালে তালেই চলেছে। এটা অতীত ভবাঙ্গ কাল। দ্বার পথে আগত আলম্বন এক চিত্তক্ষণের জন্য, শুধুমাত্র এক চিত্তক্ষণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম আগে। এক চিত্তক্ষণ নিয়ে আলোচনা করেছিলাম না? আলোচনা আসছিল না? হ্যাঁ, ওই এক চিত্তক্ষণের জন্য এই ভবাঙ্গ স্রোতের সহিত প্রবাহিত হয়ে স্টপ হয়ে গেছে ওর দূরে, এটাকে অতীত ভবাঙ্গ কাল। পঞ্চদ্বারের কথা বলছে এখানে, দ্বার পথে বলতে সরদার, ছয় দ্বারের দিকে। আমরা ওই ভবাঙ্গ স্রোত যেটা পড়ছিলাম, এটা ভবাঙ্গ স্রোত আপনি বলছিলেন যে আমাদের চিত্তে নতুন নতুন কার্যক্রমের ভিত্তিতে অতি দ্রুত গতিতে চিত্ত উৎপত্তি এবং বিলয়, ওই এটা হবে যে তাইলে দ্বার পথে মানে
এক চিত্তক্ষণের জন্য উদয় হয়ে উৎপত্তি হয়ে আবার মানে ভঙ্গ হচ্ছে, এটাকে মানে এখানে এটা বুঝাচ্ছে মনে হয় ভবঙ্গ স্রোতের সহিত প্রবাহিত। হ্যাঁ, অনেকগুলো আমরা অতীত ভবঙ্গের মধ্যে শেষ হয়ে যেতে দেখছি না, শেষ হয়ে গেল তো শেষ হয়ে গেল, কিন্তু প্রথম শুরু হওয়ার সময় এই অতীত ভবঙ্গ হচ্ছে যে একবার শুধু ভবাঙ্গ স্রোতের সহিত প্রবাহিত হয়, কিন্তু ভবাঙ্গকে নাড়াচাড়া করতে পারে না, কম্পন করাইতে পারে না, এটাকেই বলা হয় অতীত ভবাঙ্গ। এখন আমরা এই ত দিয়ে যেগুলো উদাহরণ আছে এখন পরিষ্কার হয়ে যাবে, আর থাকবে না, মানে এটা কম্পনহীন ভাবে ভবাঙ্গের সহিত একই তালে চলছে। ভিন্ন কিছু বাড়তি কিছু যে ঢুকেছে, বাড়তি কিছু প্রবেশ করেছে ভবাঙ্গে, এটা ভবাঙ্গ বা চিত্ত এটাকে ওইভাবে নিতে পারে না, নেয় না। এটা একই রকম, কোন রকম ঢেউ কম্পন কিছু হয় নাই, তো কম্পিত হয় নাই, প্রবাহিত চলছে একইভাবে একই নিয়মে, এটাকেই বলা হয় অতীত ভবাঙ্গ। এ নিয়ে অতীত ভবাঙ্গ নিয়ে আর কোনো কথা আছে? না বানতে একদম পরিষ্কার নাকি পরিষ্কার না? বানতে হ্যাঁ পরিষ্কার। নয়ন বাবু বুঝছেন? আমি শুনতেছি আর কি, আমি অনেকদিন যাক তো আস্তে আস্তে মনে করে নিচ্ছি। না, ভবাঙ্গটা নাই, ভবাঙ্গটা আপনি আগেও পড়ছেন, এটা নতুনের কিছু নাই, এটা আপনার জন্য পুরনো। 3 নম্বরটা শুনেন তাহলে। তাহাতে শাখা দুলিয়া উঠিল, কোথায় শাখা দুলিয়া উঠিল? ওই আম গাছের উপর দিয়ে যে বাতাস গেল, বাতাসের মধ্যে শাখা দুলিয়ে উঠিল। ঢালগুলো নড়াচড়া করছে, এই অবস্থাটাকে বলা হয় ভবাঙ্গ চলনকাল। এক চিত্তক্ষণের জন্য ভবাঙ্গে কম্পন উপস্থিত হইল। এই এখন কম্পন উপস্থিত হয়েছে যে ভবাঙ্গের মধ্যে, পানির মধ্যে যেমন আমরা বেত্রাঘাত করলে দলা মারলে কম্পিত হয়, ঠিক সেরূপে এখানে কম্পন অবস্থাটা উপলব্ধি করা যায়। দীপেন বাবুর কথাতে আসি আবার, এই কম্পনগুলোও আমাদের অনুমান অনুভূতির বাইরে থাকে, আবার বাইরে থাকেও না। বাইরে থাকলে আমরা এটা সেখান থেকে সজীব হচ্ছি কিভাবে, এটা বুঝতেছি কিভাবে, ঠিক আছে? হয়তো আমরা এত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অবস্থাগুলো কখনো চিন্তা করি নাই বা বুঝি নাই, এই ঘটনাগুলোর সঙ্গে কিন্তু আমরা নর্মালি কিন্তু পরিচিত। অতি দ্রুত এই অল্প সময়ের মধ্যে অনেকবার একই কন্ডিশন ঘটে যায়, তো আমাদের সেজন্য এগুলো করা যায় না। যখন চিত্ত একাগ্র একনিবিষ্ট হয়, ধ্যানচিত্ত হয়, তখন এই খণ্ডিত পাঠগুলো অবস্থাগুলো বোঝা গেলেই আত্মা থেকে মুক্তি। আর আত্মা থেকে মুক্তি মানে শ্রুতাপত্তি মার্গ মিনিমাম, মানে কমপক্ষে হইলেও শ্রুতাপত্তি মার্গ আপনি অধিষ্ঠিত বা প্রতিষ্ঠিত হয়ে গেছেন। পুতুলবাবু বুঝছেন? এখানে আর কোনো কথা আছে? ইনি বুঝা গেছে? হ্যাঁ। তারপরে 4 নম্বর, এগুলা যদি ভবাঙ্গ চলন, মানে ওই জায়গায় যদি আবার যদি স্টপ হয়ে যায় এক চিত্তক্ষণের জন্য, তো অন্তত মানে এটা উৎপন্ন হয়েছে, মানে ওই আলম্বনটা, তোর ওইটা কি ওইটার কি বিপাক আছে? নাই, ওগুলো কোনো বিপাক নাই, এগুলো ক্রিয়া না। ক্রিয়া কতদূর পর্যন্ত আমরা পড়ছিলাম না? কোথায় পর্যন্ত ক্রিয়া আছে? মনোধারাবর্ধন পর্যন্ত না? হ্যাঁ, মনোধারাবর্ধন পর্যন্ত। তো এগুলো ক্রিয়া, এই জায়গাতে স্টপ হইলে এগুলো সব ক্রিয়া। এগুলোকে ক্রিয়ার মধ্যেও গণা কিন্তু হয় না,
ক্রিয়া আরো পরের বেলায় গিয়ে গণা হয়েছে, এগুলো একদম হিসাবেরও বাইরে থাকতেছে বিষয়গুলো, কিন্তু ঘটছে যেগুলো অ- এগুলো তুলে ধরছি আর কি। অ- হ্যাঁ, হ্যাঁ। তারপর এরপরটা 4 নম্বর পড়ো। এবং একটি আম্রবৃন্ত চ্যুত হইয়া ভূপতিত হইল। এটা হচ্ছে ভবাঙ্গ উপচ্ছেদ কাল। এই এক চিত্তক্ষণে ভবাঙ্গ স্বীয় আলম্বন পরিত্যাগ করিল। স্বীয় আলম্বন পরিত্যাগ করে কোথায় যাই যে? নতুন একটা আলম্বনের মধ্যে। স্বীয় আলম্বন মানে সে যখন কোন আলম্বনে ছিল যে? ভবাঙ্গ আলম্বন যেটা, ওই আমরা যে এটাকে তার আলম্বনটা ব্যক্তিগত দেখি। আলম্বন হিসাবেও বলা হচ্ছে আর কি। স্বীয় আলম্বন মানে ব্যক্তিগত আলম্বন তার। কার? চিত্তের ব্যক্তিগত আলম্বন, আমাদের না। চিত্তের ব্যক্তিগত আলম্বন এটা ভবাঙ্গ। হ্যাঁ, ও এই আলম্বন ত্যাগ করে উপচ্ছেদ ভবাঙ্গ উপচ্ছেদ এক চিত্তক্ষণের জন্য স্বীয় ভবাঙ্গ আলম্বন পরিত্যাগ করিল। ভবাঙ্গ আলম্বন পরিত্যাগ করেছে, যেটাকে আমরা উপচ্ছেদ বলি। তারপরে তখন শব্দে লোকটি জাগিয়া উঠিল। মনস্কারের জাগরণ কাল। নবীন আলম্বনের দিকে মনস্কার আবর্তন করিল। ইহাই পঞ্চদশ আবর্তন চিত্ত। এইখানে বৃত্তিভ্রমণ আরম্ভ হইল। ইহা বৃত্তির প্রথম চিত্তক্ষণ। আচ্ছা, এখানে একটা বিষয়, এই যে মনস্কার তো আমরা ওই যে সর্বচিত্ত সাধারণ চৈতসিক বলতেছি যে সর্বক্ষণে আছে বলতেছি না? ভবাঙ্গের মধ্যেও এই মনস্কার ছিল না? ছিল, কিন্তু থাকলেও সেটা সুপ্ত অবস্থায়, গুপ্ত অবস্থায়, লুপ্ত অবস্থায় ছিল। এটা জাগরণ কাল। কখন? যখন উপচ্ছেদ হয়। ভবাঙ্গ উপচ্ছেদ হওয়ার পরে, ভবাঙ্গ থেকে যখন চিত্ত যখন বের হয়, এটা হচ্ছে যে মনস্কারের জাগরণ কাল। এখন জাগ্রত হয়েছে। নবীন আলম্বনের দিকে মনস্কার আবর্তন করিল। নবীন আলম্বনের দিকে মনস্কার আবর্তন করিল। বুঝছেন সবাই না? মনস্কারের কাজ তো মানে কোন একটা আলম্বনের দিকে চিত্তকে আবর্তিত করে রাখা বা আবদ্ধ করে রাখা। তো সেই ক্ষেত্রে ভবাঙ্গের মধ্যে যদি মনস্কার থাকে, তাহলে এই ক্ষেত্রে মানে মনস্কার আছে বলে তো ভবাঙ্গের মধ্যে আছে, আর যদি মনস্কার না থাকে তাহলে সেটা অন্য যে আলম্বন আছে সেখানে দিতে। তো এই ক্ষেত্রে এটা কি মনস্কারের জাগরণ কাল হবে, নাকি মনস্কার এটা এমনিতে আছে কোন এরকম মানে আমি আসলে বুঝতে পারছি না এটা ভালো করে। আবার রিপিট করেন। মনস্কারের কাজ হচ্ছে কি ভাবতে কোন একটা আলম্বনের মধ্যে চিত্তকে করা, ধাবিত করা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যখন আমরা ভবাঙ্গের মধ্যে থাকি, তাহলে আমাদের চিত্ত তাহলে ভবাঙ্গের মধ্যে আছে। এটা থাকার কারণটাও কিন্তু মনস্কার। আবার যখন ভবাঙ্গ থেকে বের হয়, যখন অন্য একটা চিত্তের মধ্যে চিত্ত উপস্থিত হয়, তাহলে সেখানেও ওই চিত্তটা যাওয়ার পিছনেও কিন্তু কারণ হচ্ছে গিয়ে মনস্কার। তো এই ক্ষেত্রে মনস্কারের জাগরণ কাল, এটা মানে বিষয়টা মানে এই কারণে বলছি, এখানে যেহেতু বলতেছে মনস্কারের জাগরণ কাল, আসলে এটা মনস্কার তো এমনিতেও তো থাকতেছে সব জায়গায়, তাহলে এটা আলাদা করে জাগরণ কাল বলার তো মানে কোনো এমনিতে এরকম তো কোনো বিষয় নেই। মনস্কার তো সবসময় আছে, তবে আমাদের যে জানা, আমরা যেমন ভবাঙ্গতে মনস্কার ছিল, কিন্তু এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকে না, কিন্তু মনস্কার সেখানে ছিল। কোনো সম্পর্ক থাকে না, সম্পর্ক আছে বলে আমরা তখনই জানি যখন সিক্স সেন্সের মধ্যে কোনো রকম কিছু আসে, তখন মনস্কার যে ছিল, মনস্কার যে আছে,
তখন আমরা বুঝি যে এর আগ পর্যন্ত কিন্তু বোঝার কোনো উপায় নাই। আলম্বন না আসলে ভবাঙ্গ কখনো হয় না, উপচ্ছেদ হবে না। আলম্বন না আসলে ভবাঙ্গ কখনো এভাবে উপচ্ছেদ হবে না। আর ভবাঙ্গ উপচ্ছেদ হইলে তারপরেই এই মনস্কার বা আমাদের একনিষ্ঠতা, মনোযোগ যেটা মনস্কার সম্পর্কে আমরা যা পড়েছি আগে, ওটা তখন জাগ্রত হয়। আগে ছিল একরকম, এখন এটা জাগ্রত হয়ে এটা কাজ করা শুরু করেছে। মনস্কার মানে বুঝতে হবে যে শুধু এখানে মনস্কারের উপস্থিতি নয়, মনস্কারের সঙ্গে সঙ্গে আরো 6টার এগুলো মনস্কার একা কখনো কাজ করতে পারে না। এ কাজ করার জন্য ওই 6 বিষয়ও তাকে একইভাবে সাহায্য সহযোগিতা করতেছে বলে ও এদূর পর্যন্ত এসছে। এখন ও কাজ করা শুরু করেছে, জাগ্রত হয়েছে। এটা জাগরণ কাল, মনস্কারের জাগরণ কাল। এটা এমনি নর্মাল আছে, কঠিন কিছু না, খুব সহজ বিষয়। আপনি আরেকবার দেখলে দেখবেন। পতন শব্দে লোকটি জাগিয়ে উঠিল, মানে যখন এটার আমটা পড়ছে, আবাস হয়েছে, শুনছে, তারপর কি পড়ছে রে, জাগ্রত হয়ে যেমন উঠে যায়, ঠিক একইভাবে আমরা বুঝতে পারি কোন দিকে আলম্বনটা আসতেছে বা কি হচ্ছে না হচ্ছে, কিছু একটা যে ঘটতেছে, এটা আমরা বোঝার মতো একটা পর্যায় পরিস্থিতি তৈরি হয়। যে কোনো বিষয় 6 দ্বারের মধ্যে যে কোনো এক দ্বারা আসুক না কেন, আসলে তখন আমাদের এটা সঞ্জীবিত হই আমরা, বা বুঝাবুঝির মধ্যে আসে আর কি বিষয়টা। নমস্কার। এনি বুঝছো তুমি? হ্যাঁ। তাহলে বলো তো কোনটা, যে মনস্কারের কথাটা? হ্যাঁ, এই 5 নাম্বারটা। এটা মনস্কারের জাগরণের কারণে বলছে, অর্থাৎ আমাদের চিত্ত যখন ভবাঙ্গ অবস্থায় থাকে, তখন কিন্তু এই যে সর্বচিত্ত সাধারণ চৈতসিকের সাতটায় এটা সব সময় থাকবে। সেটা আমরা যে অবস্থায় থাকি না কেন, এই সর্বচিত্ত সাধারণ চৈতসিক ওটা অবশ্যই থাকবে। তো ওই থাকা অবস্থায় হঠাৎ করে যদি কোনো একটা আলম্বনের মানে স্পর্শে যখন আমাদের সর্ব ইন্দ্রিয়ে যে কোনো একটা যখন ওই মানে জাগ্রত হলো, তখন ঠিকই ওইটা কিন্তু মনস্কারের কারণে। কিন্তু এই যে আমি কোন একটা শব্দ শুনলাম, ওই শব্দটা কিন্তু আমার মনস্কার যদি না থাকে তাহলে সেটা কিন্তু আমি শুনতে পারতাম না। তো যার কারণে এখানে বলেছে যে মানে ওই কারণে মানে কোন একটা আলম্বনের কারণে কিন্তু ওই মানে আমরা এই যে আলম্বন আসছে, তখন আমাদের মনস্কারও সাথে সাথে জাগরণ হয়েছে। জাগরণ হওয়ার পরে আমরা সেই আলম্বনের দিকে এগিয়ে যাব বা ওরকম। হ্যাঁ, এনে খুব সুন্দর করে বলছে দীপেন বাবু, আশা করে বুঝছেন। হ্যাঁ বন্ধু, বুঝতে পারছি। নবীন আলম্বনের দিকে, এই নতুন আলম্বন যেটাই হোক না কেন, যেদিক থেকে আসুক না কেন, 6 দ্বারের যে কোনো দ্বার থেকে, নবীন আলম্বনের দিকে মনস্কার আবর্তন করিল। ওদিকে আবর্তন মানে ওদিকেই এটা ফোকাস করলো, দেখলো, দৃষ্টি দিল কে, মনস্কারে। এইখানে বৃত্তিভ্রমণ আরম্ভ হইল। ঠিক এই জায়গা থেকেই বলা হয় চিত্তের বৃত্তিভ্রমণ। নেট প্রবলেম করতেছে কার? ভান্তে ওই যে ভবাঙ্গর অবস্থা যেটা, ওইটা মানে সর্বচিত্ত সাধারণ চৈতসিক যেটা, সেটা মনস্কার তো থাকবে এখানে। তো মনস্কারটা সুপ্ত অবস্থার থেকে মানে সুপ্ত অবস্থা থেকে সক্রিয় অবস্থাটাকেই এখানে যেটা জাগরণ বলছে, সক্রিয়তাকেই জাগরণ বলা হচ্ছে। যে সুপ্ত অবস্থা থেকে সক্রিয়তা হয়েছে। মনস্কার তো মানে ভবাঙ্গতেও আছে, প্লাস এইখানেও আছে, পতন শব্দেও আছে, দুই জায়গায় মনস্কারটা আছে। একটা আছে সুপ্ত অবস্থা আর একটা আছে সক্রিয় অবস্থা। তো সক্রিয় অবস্থাটাকেই এখানে জাগরণ কাল বলা হচ্ছে মনে হয়। হ্যাঁ, সক্রিয় অবস্থাটাকে আপনি যথাযথ বুঝছেন। হ্যাঁ, মনস্কারের সক্রিয় অবস্থা তৈরি হয়েছে এখন, এবং এই জায়গাটাকে এখান থেকেই বৃত্তিভ্রমণ আরম্ভ হয়েছে।
বিথি মানে রাস্তা, রাস্তাতে হাঁটা বা ভ্রমণ করা শুরু হয়েছে কার? চিত্তের। ইহা বিথির প্রথম চিত্তক্ষণ। পঞ্চদ্বারাবর্তন চিত্ত, পঞ্চদ্বারাবর্তন চিত্ত, ইহা বিধির প্রথম চিত্তক্ষণ। সবার প্রবলেম হয়ে গেছে? ইনি নেট সবার প্রবলেম হয়েছে নাকি আমার শুধু? আমাদের তো ঠিক আছে বানতে, আমরা তো আপনার ক্লিয়ার শুনছি কথা। বাকিরা কেটে কেটে আবার ঢুকে যান, এদের কি প্রবলেম হয়ে গেছে কি জানি। আমাদের ঠিক আছে। তো আপনার কি নট কানেক্টিং এরকম দেখাচ্ছে নাকি কানেক্টিং দেখাচ্ছে? ঠিক আছে, কিছু একটা প্রবলেম হয়েছিল। তাহলে এখান থেকেই হচ্ছে এই পঞ্চদ্বারাবর্তন থেকেই, দ্বারাবর্তন মানে ও চিত্ত 5 দ্বারের যে কোনো এক দ্বার, 6 দ্বারের যে কোনো এক দ্বারে আবর্তন করবে। 6 দ্বার তো দেন, এখানে 5 দ্বার। পঞ্চদ্বারাবর্তন চিত্ত 5 দ্বারে আবর্তন যখন করে তখন হচ্ছে যে বিথি, ভ্রমণ এবং প্রথম চিত্তক্ষণ। 6 নাম্বার। ভান্তে এখানে 5 দ্বার কেন, মানে রসালম্বনটা আসে নাই মনে হচ্ছে এখানে। না, মনোদ্বারা, মানে আমরা যেটা মনোদার মন তো ঠিকই থাকে, মানে স্বরদ্বারাবর্তন আসেনি কেন এখানে? ওই যে ওইখানে মনস্কার তো আছেই, মনস্কার তো মনোদ্বার থেকেই তো এগুলো চলতেছে, বের হচ্ছে। বলতেছে তবে 6 নাম্বারে নি। এবং মুখ বস্ত্র অপসারিত করিয়া আম্রটি দর্শন করিল। চক্ষু বিজ্ঞান কাল, দ্বিতীয় চিত্তক্ষণ। এখানে শুধু চোখ দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, আর কানের বেলায় হলে কিরকম হবে? কানের বেলায় হচ্ছে যে শব্দটা মানে শুনলো। যখন শব্দ ভালো করে শোনার জন্য একদম কান ইয়া করে দিল আর কি, কান খাড়া করে দিল শোনার জন্য। তারপর হচ্ছে তখন দ্বিতীয় চিত্তক্ষণ। চক্ষু বিজ্ঞান কাল হচ্ছে দ্বিতীয় চিত্তক্ষণ। চক্ষু বিজ্ঞান মনে আছে? মনে আছে তো? বিজ্ঞান মনে আছে? হ্যাঁ, নয়ন বাবুর মনে আছে বিজ্ঞান? এনে বিজ্ঞান বলো, চক্ষু বিজ্ঞান। চক্ষু বিজ্ঞান হচ্ছে যে অর্থাৎ চোখ, আর হচ্ছে যে রূপ, অর্থাৎ চোখের দ্বারা আমরা যে আলম্বন দেখেছি ওইটা হচ্ছে রূপ, আর হচ্ছে মনস্কার। এই তিনটা সম্মিলনে যে চিত্রটা উৎপন্ন হয় সেটা হচ্ছে চক্ষু বিজ্ঞান। এর আর বাইরে কোনো কিছু কাজ আছে এটার? এর বাইরে তো বানতে যে এগুলা তো আমরা এই মনস্কারের জাগরণ হলো, পঞ্চদ্বারে আবর্তন করিল, জাগরণ হয়েছে এবং চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়েছে।
ভ্রান্ত, এই ক্ষেত্রে কুশল বিপাক আর অকুশল বিপাক কি আসবে না এখানে? মানে কুশল চক্ষু বিজ্ঞান অকুশল চক্ষু বিজ্ঞান এটা কি আসবে না? এটা পরে আসবে, এটা এখন আপাতত চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়েছে, যেটা হবে হোক। হ্যাঁ, এটা শুধু পঞ্চবিজ্ঞানের মধ্যে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়েছে। আর যখন দ্বিপঞ্চবিজ্ঞান ভেদে হিসাব করা হবে তখন এই চক্ষু বিজ্ঞানের সময় কুশল এবং অকুশল কিন্তু এটা কিন্তু আমাদের অতীতের কুশল এবং অকুশলের বিপাকেই এই জায়গাগুলো উৎপন্ন হয়। এই যে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়েছে এটা অতীতের কুশল এবং অকুশলের বিপাক দুইটা সমানভাবে আসে মনুষ্য লোকে। আমাদের যেগুলো খারাপ বিষয় উৎপন্ন হয় চক্ষু দ্বারে, এগুলো আমাদের অতীতের খারাপ কর্মের ফল। আর যেগুলো ভালো বিষয় উৎপন্ন হয় দেখি আমরা, এগুলো সুকর্মের ফল। সেখানে আরো কথা রয়েছে, সেটা নিয়ে আমরা আগেও আলোচনা করছিলাম, তেমন একটা সমাধান হয় নাই। সেখানেও বিভাজ্যবাদের একটা ব্যাপার আছে। নর্মালি আমরা এই চোখ লাভ করেছি, মনুষ্য লোকের চোখ। এই চোখে দুইটা বিষয় গ্রহণ করবে, কুশল এবং অকুশল, সুখ এবং দুঃখ, উভয় বিষয় সে দেখবে। এই যে দেখা, নর্মালি আমার এটা এই দেখার জন্য এরকম হেতু যুক্ততা আছে, থাকলেও অনেক বিষয় আমরা দেখে যাব যেটা আমার অতীতের বিপাক নাই। আমি এটা দেখার কোনো ব্যাপার অতীতের বিপাক ছিল না আমার, তথাপি এরকম দেখতে পারি, এরকম খারাপও দেখতে পারি, এরকম ভালোও দেখতে পারি, কুশলও দেখতে পারি, অকুশলও দেখতে পারি। এটা বেশি জটিল হয়ে গেছে কথাটা, এনে বোঝা গেছে জিনিসটা। বিভাজ্যবাদের বিষয় কিন্তু এটা। প্রথম বলছি যে কি, চোখটা আমাদের দৌত কর্মের ফলে তৈরি হয়েছে, মনে রাখবেন। হ্যাঁ, আমাদের পঞ্চ ইন্দ্রিয় বা আমাদের ষড় ইন্দ্রিয় বলুন, এটা উৎপন্ন হয়েছে। আমরা যদিও বা মনুষ্যলোককে কাম সুগতি ভূমি বললেও সূক্ষ্মভাবে বুঝতে হবে যে এটা মিশ্রিত সুগতি এবং দুর্গতি, যেহেতু উভয়টাই এখানে ফিল করা যায়, সেজন্য সুগতি এবং দুর্গতি মিক্স এখানে আছে। এক পর্যায়ে গেল, দুইয়ের যৌথ কর্মফলে এগুলো আমাদের তৈরি। আবার ওই দিক থেকে বলতেছি যে এটা কুশলের ফলেই এই মানব দেহ, মানবের অঙ্গ প্রত্যঙ্গ আদি এগুলো লাভ করা যায়, এটাও ঠিক কথা। আবার এই ক্ষেত্রে এটাও বলতেছি যে আমরা এমনও বিষয় দেখি যেটা আমার অতীতের কোনো বিপাক লব্ধ নয়, অটোমেটিকভাবে যে কোনো কারণেও এটা আমার কাছে উপস্থিত হতে পারে, অতীতের বিপাক লাগবে না। এ নিয়ে এই বিষয়টা আগে থেকে জানা ছিল। আমার কোনো বিপাক ছাড়াও, অতীতের কোনো বিপাক ছাড়াও এটা আমার কাছে উপস্থিত হতে পারে, সম্ভব। কুশলটাও সম্ভব এভাবে, অকুশলটাও সম্ভব। আবার আরেকটা বিষয় আছে, এমন কিছু অকুশল এখানে যেটা মনুষ্যলোকে প্রাপ্ত হওয়া সম্ভব নয়। এ জাতীয় আপনার এমনি বিপাকে আছে, কর্মফল ভোগ করার আছে, কিন্তু এটা স্থান কাল পাত্র বিচার করে এই বিষয়গুলো আসবে না। মনুষ্যলোকের মধ্যে কিছু জায়গা আছে, যেমন চক্রবর্তী রাজার সময়কালে জন্মগ্রহণ করলে অনেক বিষয়ের সঙ্গে আপনার পরিচয় ঘটবে না, এরকম আমরা আলোচনা করছিলাম না। মনুষ্যলোক বটে, এবং দেশের তারতম্যতা ভেদে
বা যেই সমাজের মধ্যে আপনি অবস্থান করতেছেন ওই সমাজের তারতম্যতা ভেদে অনেক বিষয়ের সঙ্গে আপনার পরিচয় ঘটবে না, এগুলো এমনি আপনার কর্মফলে আছে ভোগ করার জন্য। কিন্তু আপনি এমন একটা ভালো পরিবেশে এখন বর্তমানে অবস্থান করছেন, এগুলো আসার কোনো সুযোগ নাই। এটাকেই বলা হয় বিভাজ্যবাদ। ঘটনাচক্রে এগুলো উল্টোপাল্টা হয়ে যেতে পারে, উলটপালট হয়ে যেতে পারে, আরেক রকম হয়ে যেতে পারে। ছিল এরকম হওয়ার কথা, আরেক রকম হয়ে যেতে পারে। তাহলে বলতে এটা বুঝলাম না, যেটা এই যে বললেন সুগতি আর দুর্গতি দুটার যৌথভাবে এটা উৎপন্ন হয় বা চক্ষু বিজ্ঞানটা উৎপন্ন হয়। সুগতিটা বুঝলাম, দুর্গতিটা কিরকম? যেমন আমরা এই চোখ দ্বারা দুঃখিতজনক বিষয়, দুঃখজনক বিষয়, অকুশলজনক বিষয় ফিল করি তো, অনুভব করি তো, দেখি তো। হ্যাঁ দেখি। কিন্তু দেবতারা তাদের চোখ দিয়ে এই দুঃখিতজনক বিষয়গুলো তারা দেখে না, দুঃখ বিষয় উপলব্ধি করে না, দেখার সুযোগ নাই। দেবতাদের চোখে এগুলো দেখা যায় না। নারকীদের চোখে সুখজনক কোনো বিষয় দেখার উপায় নাই। কিন্তু মনুষ্যলোকে সুখ দুঃখ উভয় বিষয় দেখার মতো অনুভূতি আছে, ব্যাপার আছে। অনুভূতি আছে বলে তো মানতে, তাহলে মনুষ্যকুলের মানুষরা তাড়াতাড়ি ওই যে দুঃখ থেকে মুক্তির লাভটা কিন্তু মনুষ্যকুলে এসেই এই কিন্তু ওনারা দুঃখটা দেখে বলেই, এই হ্যাঁ জন্যই মনুষ্যলোকেই এই পণ্ডিত বিজ্ঞ গণের উৎপত্তি হয়, বুদ্ধ আদি সৎপুরুষের উৎপত্তি হয়, বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন করেন এখানে এই কারণে। এই দুঃখটা যদি পরিচয় না থাকতো, দুঃখ থেকে মুক্তি লাভের কোনো প্রযত্ন প্রচেষ্টা ছিল না। মানুষের যতটা দুঃখ নিয়ে দুঃখ থেকে মুক্তির যে প্রচেষ্টা, এটা দেবতাদের অতটা প্রবলতা প্রচেষ্টা নেই, সুখে আছে সেখানে। যেমন আমরা এখানেই দেখতে পাই যাদের একদম এয়াঢালা সম্পদ, বিশাল বাপদ্দিন্যা সম্পদ, দাদুদ্দিন্যা সম্পদ আছে যারা, এই ওই জাতীয় ব্যক্তিদের এই ধর্ম জীবনযাপন করতে দেখা যায় না। হ্যাঁ করে, একদম করে না তেমন না, করে, তবে অধিকাংশই দেখা যায় না যে তাদেরকে ধর্ম জীবনযাপন করতে, ধর্ম করতে, পুণ্য করতে তাদেরকে কিন্তু দেখা যায় না। দুঃখ থেকে মুক্তি লাভের কোনো প্রচেষ্টা, উদ্যম ও যারা দুঃখিত মানুষ তাদের থেকে যেরকম, অন্যদের কাছে কিন্তু এটা এরকম দেখা যায় না। এটা ছাড়াও আরো অনেকগুলো কারণ আছে, আস্তে আস্তে আরো বুঝবেন। দীপেন বাবু যে কথাটা বলছিলেন এটা পরিষ্কার হয়েছে এখন? এনি 7 নাম্বার। তৎপর ফলটি কুড়াইয়া লইল সম্প্রতি সকাল। এটা হচ্ছে তৃতীয় চিত্তক্ষণ। এই চক্ষু বিজ্ঞান সম্পর্কে আমরা অতীতেও আলোচনা করেছি, এরপরেও আরো আলোচনা থাকবে অবশ্য। এটা উদাহরণ কালটা আগে আসছে। এই সম্প্রতীচ্য সম্পর্কেও আমরা আগে পড়েছি, বুঝেছি। সম্প্রতীচ্য মানে কি? বিনা বাধায় গ্রহণ করা। ফলটি যেমন ফোঁচা হোক, তাজা হোক, কেঁচা হোক, যেমন হবে হোক, আমটি ও গ্রহণ করে ফেলে, কুড়াইয়া লইয়ে ফেলে। কিরকম এখনো দেখছে না, নিয়ে ফেলছে। ঠিক একই রূপে আমাদের এই পঞ্চদ্বারে যে আলম্বনটা আসবে, যেমনই হবে হোক আলম্বন নিয়ে ফেলবে, আলম্বন গ্রহণ করবে। এটা হচ্ছে যে সম্প্রতীচ্য চিত্তক্ষণ, সম্প্রতীচ্য কাল, তৃতীয় চিত্তক্ষণ। সম্প্রতীচ্যটা কি চক্ষু দ্বারা এটা সম্প্রতীচ্য হতে পারে না? মানে আমরা প্রথমে দেখছি আর চক্ষু বিজ্ঞান হয়েছে, পরে যখন এটা ফলটি যখন কুড়ে নিল তখন সে এটা কায়ে মানে শরীর মানে হাত দিয়ে সে এটা গ্রহণ করছে। তো মানে এই ক্ষেত্রে কি এটা চক্ষু দিয়ে যখন সে দেখছে তখন কি এটা সম্প্রতীচ্য হয় নাই?
চক্ষু বিজ্ঞান হয়েছে, এটা হওয়ার পরক্ষণে এর পরের ব্যাপার হচ্ছে যে এই সম্প্রতীচ্য, এর পরের প্রথমে বিজ্ঞানটা হয়েছে, বিজ্ঞানের ঠিক পরের মুহূর্ত কাল, এগুলো তো খুব দ্রুত, এগুলো তো জানেন আপনি কত দ্রুত মধ্যে ঘটে গেছে ব্যাপারগুলো, সম্প্রতীচ্য কাল। আচ্ছা, এদিকে আমের উদাহরণের বেলায় যদি যাই, এখন মানে উদাহরণের বেলায় এখানে চোখ দিয়ে দেখেছে যে ওটা এক চিত্ত, আবার আম যখন হাত দিয়ে ধরেছে, হ্যাঁ, সেখানে আবার কিন্তু ত্বক ইন্দ্রিয়ের স্পর্শ হয়ে আরেক প্রকারের বিজ্ঞানও সেখানে সংযুক্তিতা। আচ্ছা, ওটার কাজ চলে গেছে একবার, চোখের কার্যক্রম আদি, আবার এদিকে ধরে কায় ইন্দ্রিয় না, এটা ত্বক স্পর্শ না, ওটা আরেক কার্যক্রম, ওটা ওখানে আছে, ওটা কায় বিজ্ঞানের কার্যক্রম, ওটা চক্ষু বিজ্ঞানের কার্যক্রম, এটা কায় বিজ্ঞানের কার্যক্রম, ধরার সঙ্গে স্পর্শের ব্যাপার আছে না ওটা। হ্যাঁ, এটা মানে দুই রকম হয়ে যাচ্ছে এখানে, যদি আমের উদাহরণের সঙ্গে যদি এটা ম্যাচিং করি তাইলে। বুঝছেন আশা করি দীপন বাবু? ইনি তারপরে এবং মর্দন বা পরীক্ষা করিল, সন্ধিরণ কাল। আমটা যখন ইয়ে করলো, দেখলো, ঘুরে গাড়িয়ে দেখলো পোকা আছে না নাই, ফাঁকনা নাকি খেঁচা, মিডানা ইয়ে আছে, সুগন্ধি আছে না দুর্গন্ধি আছে, কিরকম আছে, এই জাতীয় পরীক্ষার যে ব্যাপারটা, ওই পরীক্ষা করার সময়কালীন, কিন্তু ওই উপমার যদি দিকে যাই, এখানে যখন এরকম নাকে দিয়ে পরীক্ষা করবে যে, তখন এখানে জ্ঞান বিজ্ঞান উৎপন্ন হয়ে যাবে, কিন্তু সেখানে আবার কিন্তু আরও আছে বেতা, অন্যদিকেও যায় জিনিসটা। হাতের কার্যক্রম তো আছেই, স্পর্শের কার্যক্রম, আবার সেখানে নাকের কার্যক্রমও চলতেছে। তারপরে এটা জাস্ট উদাহরণ, বিষয়টা চিন্তা করতে হবে এই দিকেরটা। এই সন্তিরণ মানে পরীক্ষা নিরীক্ষা করা, কি কেমন কি কাজে লাগবে না লাগবে, চোখ দিয়ে আসুক বা কান দিয়ে আসুক, যেখান দিয়ে আসুক না কেন, এই সন্তিরণের কার্যক্রম হচ্ছে যে আমি এটা কোন কাজে ব্যবহার করব, কাজে লাগাবো নাকি লাগাবো না, এটা পরীক্ষা নিরীক্ষা করা আলম্বন সম্পর্কে। এটা হচ্ছে সন্তিরণ কাল, চতুর্থ চিত্তক্ষণ। তারপরে উহা আস্বাদোপযোগী সুপক্ষ আমরা বলিয়া নির্ধারণ করিল, তা হচ্ছে ব্যবস্থাপন কাল, পঞ্চম চিত্তক্ষণ। এটা এখন আমটা দেখিয়া বুঝে গেছে যে না, এটা খুব ফাঁকছে, সুস্বাদু হবে, খাবার উপযোগী। এই খাবার উপযোগী যখন, এখনো খাই নাই, এমনি খাবার উপযোগী ও ইয়া করে ফেলেছে, না এটা খাবো আমি, ব্যবস্থা গ্রহণ করে ফেলেছে। হ্যাঁ, ঠিক আমাদের যে কোনো চিত্ত, শ্রবণের দিক থেকে আসুক বা নাকের দিক থেকে আসুক, যেখান দিয়ে আসুক না কেন, ব্যবস্থা গ্রহণ করা মানে এটা আমি রাখবো, এই শব্দটাকে স্থিতিশীল রেখে দেব, মানে এটা চলমান রেখে দেবো নাকি এটা অফ করে দেব না দেব, এটা নিয়ে একটা ব্যবস্থা গ্রহণ করে বাতিল করব নাকি চলমান রাখবো, এই ব্যবস্থা গ্রহণ করলো। কিন্তু এখানে ব্যবস্থা গ্রহণ করেছে কি, এটা সুপক্ষ বলিয়া নির্ধারিত হয়েছে। তাহলে এটা হচ্ছে যে ব্যবস্থাপন কাল বা পঞ্চম চিত্তক্ষণ, পঞ্চম চিত্তক্ষণ। তারপর হচ্ছে যে 10 নম্বর পরিভোগ করিল, যবনকাল, 6 থেকে 12 চিত্তক্ষণ। এখন পরিভোগ করা হয়েছে, পরিভোগ করে ফেলছে, অর্থাৎ এই ব্যবস্থাপনের পরে যে আমরা যবন সম্পর্কে আমরা খুব আলোচনা করেছি, আমরা জানি প্রত্যেকে ভালো করে এখন যবন কাকে বলে। চিত্তের গতি, চিত্তের খুব জাগ্রত, আগেও কিন্তু আমরা জাগ্রত অবস্থা বলেছিলাম, এখানে দেখেন ওই জাগ্রত অবস্থাকে ডিঙিয়ে আরো, এটাকেই মূলত
আবার আরেক ধাপের জাগ্রত অবস্থা বলা হয় যৌবনটাকে, সক্রিয় অবস্থা বলা হয়। হ্যাঁ, এটা সক্রিয় অবস্থা এমন যে এখানে অনেক বিষয় নির্ভর করবে। এটার ফলে এই চক্ষুদ্বারে কোনো বিষয় উপস্থিত হইলে এবং পঞ্চদ্বারে যে কোনো বিষয় উপস্থিত হইলে এই জায়গাতে আমরা কি করতেছি এটাকে কেন্দ্র করে, কিরকম আমি ধারণা পোষণ করেছি, কিরকম মনোবৃত্তি উৎপন্ন করেছি না করেছি, সবগুলো এই জায়গায় হবে, মানে কার্য সাধিত হবে। আমরা এটা কালকে আলোচনা করব, যৌবনকাল। ঠিক আছে, অবশ্য অসুবিধা নাই। এরপর এগুলোর খুব সুন্দর ব্যাখ্যা তো আবারও আপনারা পাবেন প্রত্যেকে। অতীতে আলোচনা একবার হয়েছে, আবারও হবে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম আত্মসংগ্রহ আলোচনা করতেছিলাম অত্যন্ত আনন্দ চিত্তে। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রার্থনা করব আমাদের সবসময় যেন ধর্মপূর্ণ করে কুশলাদি কার্য সম্পাদন করে যেন আমরা জীবনকে অতিবাহিত করতে পারি, এবং এই অভিধর্ম চর্চা করার জন্য যেন সবসময় প্রফুল্ল চিত্ত উৎপন্ন হয়, কোনো রকমের অন্তরায় বাধা বিঘ্নতা উপস্থিত যেন না হয়, সেদিকে আমাদের যেন সদয় দৃষ্টি উৎপন্ন হয় এই পুণ্যের ফলে, এটাই আমরা কামনা করব। পরিশেষে জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আমাদের এই পুণ্য রাশি দান করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। ওকাশা বন্দামি ভান্তে।